আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ২৫০-র বেশি মানুষের। শতাধিক বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে একাধিক বেসামরিক স্থাপনা। বৈরুতের আকাশে এখন টহল দিচ্ছে ইসরায়েলি ড্রোন। এমন অবস্থায় আতঙ্কে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। নানা সময়ে দক্ষিণের অঞ্চলগুলো লক্ষ্য করে মিসাইল কামান ছোড়ে জায়নবাদীরা। তবে ইরানের যুদ্ধবিরতি ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ কেড়ে লেবাননের রাজধানী বৈরুতে তাণ্ডব চালাচ্ছে তেল আবিব। হামলার তীব্রতায় বুধবারেই প্রাণ গেছে ২৫০-র বেশি মানুষের। কয়েক ঘন্টার ব্যবধানে লেবানন জুড়ে শতাধিক বিমান হামলা চালায় আইডিএফ। ধ্বংস করে দেয়া হয় বহু স্থাপনা। যেসব স্থাপনায় হামলা করা হয়েছে তার বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিকদের আবাসস্থল। বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় বৈরুতের আকাশ। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। রাজধানীর আকাশে এখনও উড়ছে ইসরায়েলি ড্রোন। এমন অবস্থায় আতঙ্কে বৈরুত সহ লেবাননে অবস্থানরত বাংলাদেশিরা। ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও তা লেবাননের জন্য প্রযোজ্য নয় বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার কথা জানান তিনি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বেসামরিক এলাকায় এমন হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবিরতি মেনে না চললে ইরানকে সাথে নিয়ে কড়া জবাবের হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। লেবাননের বর্তমান পরিস্থিতি জানাতে বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, বৈরুতের বর্তমান যুদ্ধ পরিস্থিতি কেমন? কোনো বাংলাদেশি কি হতাহত হয়েছে কিনা, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদের জানাবেন। বুশরা, আমরা আগে মনে করতাম যে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললেও যে বৈরুত সহ আশেপাশের অঞ্চলগুলো নিরাপদ, কিন্তু গতকাল আমাদের সেই ধারণাটা ভুল হয়েছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে বৈরুতে মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় তারা ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে সেই আগ্রাসন এতটাই ভয়াবহ ছিল যে আমার দীর্ঘ প্রবাস জীবনে আমি নিজেও অনেকটা ভয় পেয়েছি। কারণ যেখানে আমার বাসার ঠিক আশেপাশে এই হামলাগুলো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত ভয়াবহ, যেটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি। যার কারণে যেহেতু বৈরুতে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস, সেহেতু কিন্তু এই বৈরুতে এখন প্রবাসী বাংলাদেশিরা খুবই আতঙ্কিত এবং তারা মনে করছে যে এখন পুরো লেবাননের কোন স্থানে এখন নিরাপদ নয়। কারণ ইসরায়েল যে আক্রমণগুলো করছে সেই আক্রমণগুলো কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তারা হামলা করছে। কারণ গতকাল সেই চিত্রটাই আমরা দেখতে পেয়েছি। যদিও এতদিন তারা সতর্কবার্তা পাঠাতো, কিন্তু গতকাল কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া এই হামলা করেছে এবং এই হামলায় প্রায় 254 জন বাসিন্দা মারা গেল। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর আমরা প্রায় নাই। তবে 3জন বাংলাদেশি তারা সামান্য আহত হয়েছে এবং তারা ইতিমধ্যে সাধারণ চিকিৎসা নিয়ে তারা বাড়িতে আছে। এদিকে বাংলাদেশ দূতাবাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে প্রবাসীরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, তারা নিজ জায়গায় নিরাপদ জায়গায় তারা যাতে অবস্থান করে। এদিকে গতকালের ঘটনায় লেবানন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বৈরুতের অবস্থা মোটামুটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু আকাশে ড্রোন উঠছে এবং যে কোনো সময় হামলা হতে পারে এমনটাই আমরা ধারণা করছি। তবে যেহেতু এখন পর্যন্ত কোনো বাংলাদেশে আহত বা নিহত হওয়ার খবর আমরা পাই নাই, সে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তবে প্রবাসীরা অনেকটা আতঙ্কিত, কারণ গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু প্রবাসীরা অত্যন্ত বিচলিত এবং ইতিমধ্যে ইসরায়েল আবারও হামলা করতে পারে বড় ধরনের সেই আশঙ্কায় কিন্তু প্রবাসীরা দিন পার করছে। বুশরা, বাংলাদেশিদের নিরাপত্তা দূতাবাস থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। বাংলাদেশ দূতাবাস এখনো কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রাখছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করছে বা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে সাহায্য প্রদান করছে। তবে 2024 সালে বাংলাদেশিদের কমিউনিটির উদ্যোগে যে শেল্টার গড়ে তোলা হয়েছিল সেটা এখনো এই ধরনের শেল্টার তৈরি হয় নাই। তারপরও বাংলাদেশ দূতাবাস বিভিন্নভাবে তারা অনলাইনের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সাথে তারা যোগাযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে বা পরামর্শ প্রদান করছে। বুশরা, সুব্রত, আপনাকে ধন্যবাদ।
দর্শক, লেবাননের যুদ্ধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। তেহরানের রাস্তায় যখন স্বস্তির নিঃশ্বাস, বৈরুতে তখনও ধ্বংসের ছাই সরানো শেষ হয়নি। যুদ্ধবিরতির পরদিন মধ্যপ্রাচ্য জুড়ে সাধারণ মানুষের চোখে একই সঙ্গে আশা আর অনিশ্চয়তা। ইরান, লেবানন থেকে ইরাক, সৌদি আরব, যুদ্ধবিরতির প্রথম সকালে সবার মনে একটাই শঙ্কা, যুদ্ধবিরতি কি সত্যিকারের শান্তির বার্তা নিয়ে আসবে? দীর্ঘদিন পর তেহরানে এমন এক সকাল যেখানে নেই বারুদের গন্ধ, নেই ক্ষেপণাস্ত্রের গর্জন। ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটতে শুরু করেছে জনজীবন, খুলছে বন্ধ দোকান, রাস্তায় ফিরছে মানুষ। কিন্তু এই স্বস্তির আড়ালে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তেহরানবাসীর মনে, এই যুদ্ধবিরতি কি সত্যিই টিকবে? আমি শুনেছি আমাদের শর্তগুলো মানা হয়েছে, তারপরেই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। মনের গভীর থেকে খুশি হয়েছি। আশা করি এটা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খুলে দেবে। আমাদের শত্রুপক্ষ নির্ভরযোগ্য নয়। তারা কেবল তখনই চুক্তি মেনে চলে যখন তারা আন্তর্জাতিক চাপে তাদের আর কোনো উপায় থাকে না। অন্যথায় তাদের বক্তব্য প্রতিশ্রুতি মোটেও বিশ্বাসযোগ্য নয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় হিসেবে উপস্থাপন করেছে। তাই জয়ের সুবাতাস বইছে তেহরানবাসীদের মাঝেও। ইরানের জনগণের অদম্য সাহসের কারণেই তারা আমাদের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। এখন আমরা বিশ্বে একটি প্রধান শক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদিকে তেহরানের রাস্তায় যখন স্বস্তির নিঃশ্বাস, তখন অন্যদিকে বৈরুতের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই। যুদ্ধবিরতির খবরে শুরুতে ঘরে ফেরার ঢল নামে লেবাননে, কিন্তু পথে চুক্তি ভেঙে ইসরায়েলি হামলা তাদের করে আশাহত। কেউ কেউ প্রাণ হারান পথেই, কেউ বোমার শঙ্কা মাথায় নিয়েই পৌঁছান ভিটেমাটিতে। This is my place. This is my house. I've been living here like more than 50 আমরা দুঃস্বপ্নের মধ্যে বাস করছি। এই বাড়িতে আমরা অর্ধশত বছরের জীবন কাটিয়েছি। ফিরে দেখি সব শেষ। আমাদের শান্তি কবে ফিরবে? What's gonna give me like so fix my এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতির খবর পৌঁছেছে স্বস্তির বার্তা হয়ে। ইরাক, সৌদি আরব ও বাহরাইনে সাধারণ নাগরিকদের আশাবাদী দেখালেও অনেকেই পরিস্থিতি বিচার করছেন সতর্ক চোখে। আলহামদুলিল্লাহ, আজ যুদ্ধবিরতি হয়েছে। এটা গোটা অঞ্চলের স্বার্থে। এটি একটি ইতিবাচক ও উৎসাহজনক লক্ষণ। এদিকে এমন নড়বড়ে যুদ্ধবিরতিতে খুশি নয় আটলান্টিক পারের বাসিন্দারা। যুদ্ধের চিরস্থায়ী সমাধানের দাবিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিক্ষোভ করেন সাধারণ মার্কিনীরা। ইরান ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় তেল ও গ্যাসের দাম আবারও ঊর্ধ্বমুখী। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 নিয়ন্ত্রণ করে এই প্রণালী। কিন্তু মাইনের ভয়, বিমা জটিলতা আর ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় জাহাজ মালিকরা ঝুঁকি নিতে রাজি নন। মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণার পরেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তার অর্থনৈতিক ধাক্কা সহজে কাটছে না। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার তেলের বাজারে আবারও দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $96 ছাড়িয়েছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উঠেছে $97। হরমুজ প্রণালীতে মাইনের উপস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং পরিষ্কার নির্দেশনার অভাবে শুরু হয়নি জাহাজ চলাচল। ইরান চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণ করে মানচিত্র প্রকাশ করলেও বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখনও অনিশ্চিত। সংকট আরও জটিল হয়েছে ইসরায়েলে লেবাননের হামলায়। ভান্ডা ইনসাইটসের বিশ্লেষণ বলছে কাছাকাছি সময়ের মধ্যে প্রণালী অর্থবহভাবে খুলে দেওয়ার সম্ভাবনা কম। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষকরাও বলছেন লজিস্টিক জটিলতা, নিরাপত্তা উদ্বেগ ও বাড়তি বিমা খরচের কারণে পরবর্তী 2 সপ্তাহে এই পথে সরবরাহ বাড়ার সুযোগ নেই। অর্থনৈতিক ক্ষতির হিসেব বলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিস্থিতি উদ্বেগজনক।
দেশটিতে এখন গ্যালন প্রতি পেট্রোলের দাম $4 ছাড়িয়েছে। জ্বালানির এই বাড়তি চাপ খাবার, বিমান টিকিট, এমনকি নিত্যপণ্যের দামেও প্রভাব ফেলছে। অর্থনীতিবিদদের মতে জ্বালানির দাম স্বাভাবিক হতে কয়েক মাস এবং উৎপাদন অবকাঠামো ক্ষতি পুষিয়ে উঠতে কয়েক বছর লাগতে পারে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বলছে মার্কিন অর্থনীতির ভিত্তি এখনও মজবুত, তবে যুদ্ধ কতদিন চলবে, জ্বালানির দাম কতদিন চড়া থাকবে সে প্রশ্নের উত্তর না পেলে পরিস্থিতি মূল্যায়ন সম্ভব নয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠকে এমন সিদ্ধান্তে পৌঁছেছে দুদেশ। শিগগিরই দেশটিতে কর্মী নিয়োগে সম্মত হয়েছে দুই দেশ। এতে দেশটির বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবে বাংলাদেশি প্রবাসীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার। বৈঠকে দুই দেশের শ্রমবাজার, কর্মী নিয়োগ প্রক্রিয়া ও বাণিজ্য নিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শ্রমিকদের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুই দেশের নেতারা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, কলিং ভিসা ঠিক কবে নাগাদ চালু হবে আর এর প্রক্রিয়াটা কেমন হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজকে মালয়েশিয়ার সময় যে দুপুর 12টা 5 মিনিটে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন এবং 1টা পর্যন্ত তাদের এই চলমান বৈঠক চলতে থাকে। সেই বৈঠকের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এবং বিভিন্ন জটিলতায় যুক্ত থাকা এই শ্রম বাজারটি আবারও উন্মুক্তের বিষয়ে একটি নৈতিক সিদ্ধান্তে তারা পৌঁছান। এখানে আপনাকে যদি বলে রাখি, আসলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে এই বছরের মাঝামাঝিতে আসলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছেন এবং মালয়েশিয়া ইতিমধ্যে বাংলাদেশকে যে শর্ত আরোপ করেছেন তারা বলেছেন যে ইতিমধ্যে তারা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। এই ক্রাইটেরিয়া গুলো বাংলাদেশ থেকে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করবে তারা কিন্তু সেই ক্রাইটেরিয়া মেনে, যে সমস্ত এজেন্সি গুলো এখানে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে শুধুমাত্র তারাই নির্দিষ্ট সংখ্যক সেই লাইসেন্সই কিন্তু মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারবে, এমনই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তবে আমি আপনাকে বলে রাখি, আসলে মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা ইতিপূর্বে কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে বা নির্দিষ্ট কিছু লাইসেন্সের মাধ্যমে এসেছে তারা কিন্তু প্রতারিত এবং বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়েছে। এই বিষয়গুলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নজরে ইতিমধ্যে পূর্ব থেকে এসেছে, যার কারণে তিনি কিন্তু আজকের এই বৈঠকে দুই দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠকেই তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে এই শ্রমবাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং এই শ্রমবাজারকে নিয়ে যাতে আর কোনো বিতর্ক তৈরি না হয় এই বিষয়টিকে নিয়ে প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। তার পাশাপাশি যে বিষয়টি ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তার প্রতিনিধি দলের বৈঠকের পূর্বে সকালবেলা তিনি কিন্তু বৈঠক করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী রহমার সাথে। সেখানেও কিন্তু একই আলোচনা হয়েছে যে আসলে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা মালয়েশিয়ায় আসবেন তাদের স্বার্থ রক্ষা করাটাই কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং তার প্রতিনিধি দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল, যাতে করে আর কোনো বাংলাদেশি কর্মী এখানে এসে কোনো রকম প্রতারিত না হয় অথবা কোন রকম জটিলতার মধ্যে না পড়ে। এবং এখানে আরেকটি বিষয় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো যে এখানে যে সমস্ত কোম্পানিগুলোতে আসলে আমাদের কর্মীরা আসবে তাদের স্বার্থ সুরক্ষা করা, বেতন ভাতার বিষয়টি কিন্তু এখানে কিন্তু তাদের আলোচনার মধ্যে উঠে এসেছে। তবে একটি বিষয় এখানে রয়ে যাচ্ছে, সেটি হলো যে আসলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিপূর্বে একটি সিন্ডিকেট জটিলতার কারণে কিন্তু মালয়েশিয়ায় এর আগে শ্রমবাজার নিয়ে জটিলতা হয়েছে, তবে এখনো কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে এবং মন্ত্রণালয়ের খুব বিশ্বস্ত সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু এখনো কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক লাইসেন্সকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তাদের তালিকা ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত করা হয়েছে, যার কারণে কিন্তু
বাংলাদেশ এবং মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পূর্বে মালয়েশিয়ার আসা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং তার প্রতিনিধি দল এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মাহাদি তিনি এখানে এসেছেন, কিন্তু তাদের এই আশাটা কিন্তু একটা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু আজকে সকাল বা দুপুরের এই পাবলিকেশনের আগ পর্যন্ত কিন্তু নাটকের মধ্যেই ছিল, কিন্তু এটি কোনোভাবে তারা প্রকাশ করছিলেন না যে তাদের এই মিটিং বা কোনোভাবে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলেন না। তবে বিভিন্ন সূত্র থেকে জানা তথ্য অনুযায়ী আমাদের কাছে যতটুকু এসেছে সেটি হলো আবারও কিন্তু বাংলাদেশের শ্রমবাজার কিন্তু তৃতীয় একটি শক্তি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এটি কতটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যেটি বলা হচ্ছে আজকে আপনারা প্রেস বিজ্ঞপ্তিতে দেখেছেন দুই দেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি দুই দেশের 32 স্বাক্ষরে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তারা জিরো কস্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটি হলো যে এর আগে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী সারবানান কিন্তু একই কথা বলেছিলেন যে জিরো কস্টের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে থেকে শ্রমিক নেবেন, কিন্তু সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের কর্মীরা যারা এসেছেন তারা কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে এসেছেন। তবে এই বিষয়টি কিন্তু বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই কিন্তু এখানে আমরা শ্রমিক প্রেরণ করবো এবং যাতে তারা কোনো রকম জটিলতার মধ্যে না পড়ে। কিন্তু এখানে একটি বিষয় থেকে যাচ্ছে আসলে এখানে আবারও কি সেই সিন্ডিকেট জটিলতার মধ্যে বাংলাদেশের শ্রমবাজার পড়বে নাকি বৈধ প্রক্রিয়া এবং স্বচ্ছ প্রক্রিয়া বাংলাদেশের শ্রমবাজারে মালয়েশিয়ার শ্রমিক এখানে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়াতে আসবে, এই বিষয়টি কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিন্তু তিনি খুব স্বচ্ছভাবে বলেছেন যে এখানে শ্রমবাজার যদি উন্মুক্ত হয় সেটি হবে স্বচ্ছ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। একসময়ের বিশ্বসেরা মার্কিন জাহাজ নির্মাণ শিল্প এখন অস্তিত্ব সংকটে। চীন যেখানে প্রতি বছর 1000-এর বেশি বাণিজ্যিক জাহাজ সাগরে ভাসাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের উৎপাদন নেমেছে মাত্র 3টিতে। এই জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এবার $5 বিলিয়ন বাজি ধরেছে ওয়াশিংটন। নিজেদের জরাজীর্ণ শিপইয়ার্ড পুনরুজ্জীবিত করতে হাত মিলিয়েছে দক্ষিণ কোরিয়ার সাথে। সিওলের আধুনিক প্রযুক্তিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ড কি পারবে আমেরিকার হারানো সক্ষমতা ফেরাতে? এক সময়ের দাপুটে মার্কিন জাহাজ নির্মাণ শিল্প এখন খাদের কিনারায়। চীনের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে একে জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ কোরিয়ার হাত ধরে ওয়াশিংটন এখন $5 বিলিয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। পরিসংখ্যান বলছে, চীন যেখানে প্রতি বছর 1000-এর বেশি বাণিজ্যিক জাহাজ সাগরে ভাসাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের উৎপাদন মাত্র 3টি। অথচ 1975 সালেও জাহাজ নির্মাণে বিশ্ব সেরা ছিল দেশটি। বর্তমানে সারা বিশ্বের নতুন অর্ডারের 75% চীনের দখলে, আর যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব 1% নিচে। ওয়াশিংটনের এই পতনের চিত্র আরও স্পষ্ট হয় তাদের জরাজীর্ণ শিপইয়ার্ডগুলো দেখে। অধিকাংশ ইয়ার্ড এখনও 40-এর দশকের পুরনো অবকাঠামোতে চলছে। এতে নৌবাহিনীর সাবমেরিন রক্ষণাবেক্ষণের কাজের জট যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি এলএনজি ক্যারিয়ার তৈরির সক্ষমতাও হারাচ্ছে দেশটি। সংকট কাটিয়ে উঠতে বিশ্বের 3য় বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার হানোয়ারের উপর ভরসা করছে পেন্টাগন। 2024 সালে ফিলাডেলফিয়া শিপইয়ার্ড অধিগ্রহণের পর সেখানে রোবোটিক্স এবং মডুলার ব্লক অ্যাসেম্বলির প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য বছরে মাত্র 2টি জাহাজ তৈরির সক্ষমতাকে 20টিতে উন্নীত করা। সময়ের পরিক্রমায় এ যেন এক ঐতিহাসিক পরিহাস। কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল। আজ নিজের সেই শিল্প পুনরুদ্ধারে ওয়াশিংটনকে খোদ দক্ষিণ কোরিয়ার উপর নির্ভর করতে হচ্ছে। বড় প্রশ্ন হলো, কোরিয়ার প্রযুক্তি আর ওয়াশিংটনের নীতি কি পারবে চীনকে টেক্কা দিতে? ইফতেখার আলম, চ্যানেল 24। দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটে উঠেছে চেরি ফুল। রাজধানী সহ দেশটির বিভিন্ন এলাকায় চলছে চেরি ব্লসম উৎসব। তবে এর মধ্যে অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে রাজধানীর সিওলে জামশিল লেক পার্ক এলাকা। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বসন্ত এলেই দক্ষিণ কোরিয়া যেন সেজে ওঠে নতুন রূপে। সাদা আর হালকা গোলাপি রঙে মোড়া চেরি ফুলে ঢেকে যায় চারপাশ।
দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটে উঠেছে চেরি ফুল। রাজধানী সিউলের জামশিল এলাকা এখন পরিণত হয়েছে এক নান্দনিক সৌন্দর্যের মিলন মেলায়। জামশিলের এবারের চেরি ফেস্টিভ্যাল এপ্রিলের 3 তারিখে শুরু হয়ে আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এই উৎসব উপভোগ করতে। শীতের শেষে এবং বসন্তের আসার আগ মুহূর্তে আমাদের জন্য এটা অনেক প্রফুল্লতার যে বিষয়টা আছে সেটা ফুটিয়ে তোলে এবং এখানে আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় চেরি ফুলের যে উৎসবগুলো আছে সেগুলো দেখতে যাই। কোরিয়াতে বসন্তকালে চেরি উৎসবটি এখানে খুব আনন্দ মুখর পরিবেশে উদযাপন হয়। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে আসছেন চেরি ফুলের এই স্বর্গরাজ্যে। শুধু স্থানীয়রাই নয়, বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও উপভোগ করছেন এই স্বল্পস্থায়ী সৌন্দর্য। অনেক ভিন্ন দেশি ফরেনারও আসে, আমরাও আসছি, এখানে আসার কারণে সবার সাথে একাত্রে দেখা হচ্ছে। তো এটা অনেকই আনন্দদায়ক এবং এটা বিদেশের মাটিতে সকল প্রবাসীদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় নতুন রূপ নেয় চেরি উৎসব। দিনের সৌন্দর্যের সঙ্গে যোগ হয় এক ভিন্ন আবহ, যা দর্শনার্থীদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে। কর্মব্যস্ততার মাঝেও একটু প্রশান্তির খোঁজে মানুষ ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। বসন্তের এই রঙিন ছয়ে নতুন করে জীবনকে উপলব্ধি করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনেকেই। মাহমুদ রাসান ইজাজ, চ্যানেল 24, সিউল, দক্ষিণ কোরিয়া। চাঁদের বুক চিরে সুদূর মহাকাশে এক ঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে ফিরতে শুরু করেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। এই সফরে চাঁদের অসংখ্য গিরিখাত সহ বিরল কিছু মহাজাগতিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারীরা। এক নজরে দেখে আসব আর্টেমিস 2 এর চন্দ্র অভিযানের দৃশ্য।